কিছু লাগলে করবো। হুম। আমরা শুরু করতে পারি। জি জি, আমি কি শুরু করব? জি, শুরু করতে পারি। জি। আসসালামু আলাইকুম। আহ আমি ডক্টর ফারজানা আক্তার মিম, এমবিবিএস, বিসিএস, প্রেসিডেন্ট, এমএস অফ সাইন গাইনি, এফসিপিএস পার্ট 2, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটিতে আমি ঢাকা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে আছি এখন। আমি এই বছর জানুয়ারিতে 2026 এমআরসিজি পার্ট 1 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা। এই মাহে রমজান মাসের পবিত্র সময়ে বিকালে যে সময় মানুষ অনেক টায়ার্ড থাকে বা সে সময় আপনারা আমাকে সময় দিচ্ছেন বা আমার কথাগুলো শুনছেন। আমি আমার এই কথাগুলো আমি আমার পরিচয়টা শেষ করে আপনাদের সাথে শুরু করতে চাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আসলে আপনাদের সাথে আমি এখানে এত সিরিয়াস তেমন কিছু কোনো কিছু না, জাস্ট আমি ছোট্ট একটা লাইভ সেশন নিব। এটা আমার একটা দুটো টপিকস, ইউরোডাইনামিক স্টাডি এবং সিটেজি। আম, আমার সাথে কি কেউ লাইভ সেশনে এখন যুক্ত আছে? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। যারা লাইভ সেশনে যুক্ত হবেন বা আসবেন আমাকে একটু জানাবেন আপনারা আছেন আমার সাথে, এবং আপনার যদি কোনো কোয়ারি থাকে বা বুঝতে যদি কোনো কিছুতে কোনো সমস্যা হয় সেটাও আমাকে জানাবেন। প্রথমে একটু বলে নেই, 2026 জানুয়ারিতে এমআরসিইউজি পার্ট ওয়ানের যে পরীক্ষাটা হলো, এটা আসলে আরসিইউজিতে আগে আপনারা আরসিইউজি যারা এবার আমাদের বিভিন্ন এক্সাম বিভিন্ন ব্যাচে ভর্তি আছেন, লং ব্যাচে বা এর আগে যারা এমআরসিইজি পার্ট ওয়ান দিয়েছেন, আমাদের যেসব মেন্টররা বা আপুরা, আমাদের এমআরসিইজি পার্ট ওয়ান সম্পর্কে সবার একটা ধারণা যে আমাদের এই পরীক্ষাটা দেখা যাচ্ছে যে আগে প্রিভিয়াস যে রিকল গুলো সলভ করলে আমাদের অনেকেরই কমন পড়তো, বা দেখা যেত যে 60% বা 50% মোটামুটি আমরা আমাদের পড়ার মধ্যে পেয়ে যেতাম। কিন্তু এইবার পরীক্ষা থেকে যেটা মনে হলো বা যেটা এখন দেখা গেছে, অনেকেরই শুধু রিকল পড়ে গিয়েছেন বা শুধু রিকলের উপর বেশি এমফাসাইজ দেওয়ার কারণে অনেকেরই দেখা গেছে কমন পড়ে নাই, এবং এবার রিকল থেকে দেখা গেছে 5 to 10% কমনও খুব কোশ্চেনও খুব একটা কমন পড়েনি। যারা মোটামুটি যে টপিক্স পড়েছে এবং যে কোনো টপিক সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে গিয়েছে, তারাই মোটামুটি এবার এমআরসিজি পার্ট ওয়ানের অ্যান্সার দিয়ে আসতে পেরেছেন এবং সেগুলো পরে কারেক্ট হয়েছে এবং তারা উত্তীর্ণ হয়েছে। এ কারণে আমি এমন দুটো টপিক আজকে মানে সিলেক্ট করেছি, যে দুটো টপিক আসলে আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এখান থেকে দেখা যায় একটা বা দুটা কোশ্চেন আসে, হয়তো পিক্টোরিয়াল দিয়ে দিবে অথবা কোনো স্টেম দিয়ে দিবে, কোনো একটা ক্লিনিক্যাল পিকচার দিবে যেখান থেকে আপনাকে একটা এসবিএ বাছাই করে নিতে হবে। তো এই টপিকস গুলো হচ্ছে এমন কিছু টপিকস, এগুলো আপনাদের মুখস্থ করার কিছুই নেই, জাস্ট হচ্ছে 1 থেকে 2 বার পড়বেন এবং বুঝে পড়বেন। আশা করি এটা এই এই 2 বার পড়া বুঝে পড়াটা আপনারা পরবর্তীতে মেন পরীক্ষাতে যে এই রিলেটেড যে কোনো কোশ্চেনই আসুক না কেন আপনারা অ্যান্সার দিতে পারবেন। তাহলে আজকে আমি আমার সেশন শুরু করছি। আমার সেশন আজকে হচ্ছে, প্রথম সেশন হচ্ছে ইউরোডাইনামিক স্টাডি। আমাদের সাথে কি কেউ লাইভে যুক্ত হয়েছে বা কেউ কি লাইভে আছেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা আমাদের জেনেসিসে বিভিন্ন ধরনের লং ব্যাচে অ্যাডমিট আছেন, তাদের জন্য তারা হচ্ছে হয়তোবা এখন অনেকেই বিভিন্ন ক্লাস করেছেন, অনেকে মোটামুটি পড়া গোছানো হয়ে গেছে, আহ, এখন জাস্ট হচ্ছে পরীক্ষা দিবেন। এবং দেখা অনেকে হচ্ছে যে লং ব্যাচে অ্যাডমিট হয়েছেন, তারা পড়া গোছান, আর যারা অলরেডি পড়া গোছানো আছে তারা আমাদের জেনেসিসের রিকল প্লাস এক্সাম ব্যাচ অথবা শুধু এক্সাম ব্যাচ আছে, আপনারা আমাদের এক্সাম ব্যাচগুলোতে ভর্তি হয়ে আমাদের এক্সাম গুলো দেন এবং সেগুলো থেকে নিজেদেরকে যাচাই করেন যে আপনাদের কোথায় কি প্রবলেম হচ্ছে, এবং সাথে এক্সাম ব্যাচগুলোতে এক্সাম যে দিবেন আপনার সাথে তার এক্সপ্লেনেশন গুলো অবশ্যই পড়বেন। ঠিক আছে, আমি আর কথা লেন্দি না করি, আমি আমাদের আমরা আসল টপিকসে ফিরে যাই।
ইনকন্টিনেন্স ইনকন্টিনেন্স সম্পর্কে আমরা আসলে এমবিবিএস থেকেই এটা পড়েছি যে ইনকন্টিনেন্স কি, মানে মেনলি হলো ইউরিনারি। আমরা ইনকন্টিনেন্স বলতে ইউরিনারি ইনকন্টিনেন্সটাকে এখন এখানে আমি পড়াবো। ইনকন্টিনেন্স বিভিন্ন জায়গায় পড়েছি, বাট এখন আমরা মেনলি পড়বো ইউরোডাইনামিক ইনকন্টিনেন্স। Urinary incontinence, involuntary loss of urine, which objectively demonstrable, and it is a social or hygienic problem. আমি বাংলায় বলি যেটা, যেটা আমার আসলে নিজের আমার কন্ট্রোলের বাইরে, যেটা আমি চাইলেও কন্ট্রোল করতে পারবো না, এবং এমন ভাবে আমাদের ইউরিনেশন হবে, হ্যাঁ, যেটা আমার ইনভলন্টারিলি এটা লস হবে। এবং এটার প্রিভিলেন্স হচ্ছে মেয়েদের মধ্যে অ্যারাউন্ড 18%। এবং এই কজেস অফ ইউরিনারি ইনকন্টিনেন্স এটা মোটামুটি আমরা যদি অ্যাজ এ হোল চিন্তা করি, তাহলে এটা তিন টাইপের হয়। একটা হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার, স্ট্রেস ইনকন্টিনেন্স এন্ড মিক্সড। এর মধ্যে সবচেয়ে বেশি কমন পাই আমরা স্ট্রেস ইনকন্টিনেন্স, যেটা হচ্ছে 50%। এবং সবচেয়ে এই স্ট্রেস ইনকন্টিনেন্স সবচেয়ে বেশি হয় আমাদের মহিলাদের বা মাদের বা মেয়েদের। এর মধ্যে 3 নাম্বার হচ্ছে মিক্সড ইনকন্টিনেন্স, যেখানে ওভার অ্যাক্টিভ ব্লাডার এবং স্ট্রেস ইনকন্টিনেন্স এর মিক্সড কম্বিনেশন থাকে, যেটা 30%, এবং 20% হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার। আচ্ছা, টাইপস অফ ইনকন্টিনেন্স এটা জাস্ট হচ্ছে আমরা ইউরোডাইনামিক স্টাডি অনুসারে আমরা এটাকে ডিভাইড করেছি। স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, আর্জেন্সি ইনকন্টিনেন্স এন্ড কন্টিনিউয়াস। এর মধ্যে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স যেটাকে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে পারি, কিন্তু যখন আমরা ইউরোডাইনামিক ভাবে স্টাডি করি তখন সেটাকে আমরা বলবো ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স। আর আর্জেন্সি ইনকন্টিনেন্স এর মধ্যে রয়েছে ওভার অ্যাক্টিভ ব্লাডার, ডেট্রোসিড ওভার অ্যাক্টিভিটি এবং মিক্সড ইনকন্টিনেন্স। যদি আমরা ক্লিনিক্যালি কোনো ডায়াগনোসিস করি সেটাকে আমরা বলবো ওভার অ্যাক্টিভ ব্লাডার। কিন্তু যদি আমরা কোনো ইউরোডাইনামিক ট্রেসে দেখি সেক্ষেত্রে সেটা তখন যদি আমি এটাকে ডায়াগনোসিস করি তখন আমি এটা ডায়াগনোসিস হবে ডেট্রোসোর ওভার অ্যাক্টিভিটি। আসলে ওভার অ্যাক্টিভ ব্লাডার এবং ডেট্রোসোর ওভার অ্যাক্টিভিটি সেম জিনিস, শুধু একটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং আরেকটা হচ্ছে আমাদের ইউরোডাইনামিক স্ট্রেসে যেখানে আমরা যেটা যখন ডায়াগনোসিস করে যে নামটা বলবো সেটাকে বলবো আমরা ডেট্রোসোর ওভার অ্যাক্টিভিটি। আমার মনে হয় আপনারা এই টাইপগুলো বুঝতে পেরেছেন, এখানে আমরা সময় না দেই। আর ইউরোডাইনামিক নর্মাল কিছু ভ্যালু আছে যেগুলো আসলে আমাদের অনেক সময় দেখা যায় এমআরসিজি পার্টনারে কিছু এক্সামে দিয়ে দেয়। তো এই ভ্যালুগুলো জানা থাকলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে, এবং এই ভ্যালুগুলো ইউরোডাইনামিক স্টাডি করার জন্য খুব লাগে। ফার্স্ট সেন্সেশন আমাদের যখন ব্লাডারে ইউরিন আসে, হ্যাঁ, তখন আমাদের কখন মনে হয় যে না আমার মাত্র ইউরিনেশন হতে পারে, বা আমার হ্যাঁ ইউরিনেশন আমার এখন ব্লাডার ফিল হচ্ছে, সেটা হচ্ছে 150 থেকে 250 ml। আর কখন আমার মনে হয় যে না আমার এখন ইউরিনেশন করতে হবে, এটাকে বলা হয় স্ট্রং ডিজায়ার। এবং এটা হচ্ছে যখন ব্লাডারটা 400 থেকে 600 ml ইউরিন দিয়ে ফুলফিল হয় তখন আমাদের এই স্ট্রং ডিজায়ারটা আসে ইউরিনেশন করার। ভয়েডেড ভলিউম, যখন আমরা যে পরিমাণ ইউরিনটা হচ্ছে যে ভলিউমটা আমরা ভয়েড করি সেটা হচ্ছে 220 থেকে 320 ml, এই রেঞ্জের মধ্যেই থাকে। এবং একটা রেসিডুয়াল পরিমাণ আমরা ভয়েডেড করার পর একটা অ্যামাউন্ট ইউরিন যেটা আমাদের ব্লাডারে থাকে, যেটা আমাদের সব এটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম, যেটা লেস দেন 50 ml। কিন্তু রেসিডুয়াল ভলিউম যদি মোর দেন 100 ml এর উপরে চলে যায়, সেক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে উম আহ এটা আমাদের জন্য অবশ্যই প্যাথোলজিক্যাল আমাদের ব্লাডারের সমস্যা হবে, যেটার কারণে আমরা আমাদের পরবর্তীতে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং ইনভেস্টিগেশন করতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের যদি রেসিডুয়াল ভ্যালু মোর দেন 100 ml এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ব্লাডারের প্যাথোলজিক্যাল প্রসেসটা স্টার্ট হয়। তাহলে আমাদের এই জায়গার বেশি কিছু বললাম না, এখান থেকে হয়তো আপনাদের একটা দুটা কোশ্চেন দিতে পারে যে ভলিউম মানে স্ট্রং ডিজায়ার আমাদের কখন হয়, কত এমএল ব্লাড ভলিউম হলে আমাদের স্ট্রং ডিজায়ার হয়, বা কত রেসিডুয়াল ভলিউম কত, বা প্যাথোলজিক্যাল প্রসেস কখন স্টার্ট হয়। তো এই দুই একটা টপিকস আপনাদের এখান থেকে ইম্পর্টেন্ট, আর এখান থেকে বেশি কিছু পড়তে হবে না। আমরা এমআরসিজি পার্ট 1-এ পড়বো। এখানে পড়াটা কি খুব মানে খুব বেশিও না আবার খুব কমও না, বাট যেটুকু পড়া আছে এটুকু যদি আপনি ক্লিয়ারলি ধারণা করেন, সে ক্লিয়ার ধারণা থাকে, সেক্ষেত্রে আপনারা ওখানে অ্যান্সার দিয়ে আসতে পারবেন। এবং আমরা এমআরসিজি পার্ট 1 এবং যেহেতু এমআরসিজি পার্ট 1 এর পর এমআরসিজি পার্ট 2 আছে, সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি এমআরসিজি পার্ট 1 এ যেটা পড়বেন তার সাথে আরো কিছু এমআরসিজি পার্ট 2 তে অ্যাড হবে। তো আমরা এই এমআরসিজি পার্ট 1 এ ঠিক অতটুকুই পড়বো যেটুকু আমাদের পরীক্ষায় পাশের জন্য দরকার এবং আমাদের বেসিকটা ক্লিয়ার হওয়ার জন্য দরকার। আমরা এখানে খুব বেশি ভার্স পড়বো না, আবার এত কমও পড়বো না যেটুকুতে আমরা আমাদের বেসিক ক্লিয়ার হবে না। তো আমি আজকে খুব কোএনসাইজ করে এই স্লাইডটা নিয়ে এসেছি। এবার হচ্ছে আমরা হলো ইউরিনারি স্ট্রেস ইনকন্টিনেন্স, যেটা এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ইউরিনারি স্ট্রেস ইনকন্টিনেন্স নামের সাথে কথার মিল আছে, যে কখন মানে আমার যখন কোনো স্ট্রেসে ইনকন্টিনেন্স হয়, ইউরিনেশন হয়ে যায়, আমার স্ট্রিংটা সেটা ধরে রাখতে পারে না, ব্লাডার কন্ট্রাক্ট করে ইউরিনেশন হয়ে যায়,
এটাকে বলা হয় ইউরিনারি স্ট্রেস কন্টিনিউয়াস, এবং যেটা অবশ্যই পেশেন্টের আনকনসিয়াসলি হয়, ইনভলান্টারি ভাবে। এটা কখন হয়? যখন কোনো এক্সর্শন হয়, বা আমার যখন হঠাৎ করে কোনো কাশি অথবা খুব কনস্টিপেশন থাকে, অনেক সময় দেখা যায় হাঁচি দেওয়ার সময়, অথবা খুব অনেকে দেখবেন যে অনেকের খুব উচ্চ উচ্চ ইয়েতে হেসে হাসতেছে, তখন হচ্ছে ইনকন্টিনিউয়াস হচ্ছে। তো সেক্ষেত্রে এই টাইপের যে ইনকন্টিনিউয়াস গুলো আছে সেগুলোকে বলবো আমরা স্ট্রেস ইনকন্টিনিউয়াস। স্ট্রেস ইনকন্টিনিউয়াস আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর আছে, আমি আগেই বলেছি যে স্ট্রেস ইনকন্টিনিউয়াসটা মোর কমন ইন ওমেন। তো এটা আমাদের এই স্ট্রেসটা সবচেয়ে বেশি হয় প্রেগনেন্সিতে, প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে হয়। তারপরে মেনোপজে হয়, কারণ মেনোপজে আমাদের বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয়, অনেক এস্ট্রোজেন কমে যায়, সো আমাদের হরমোনাল চেঞ্জের কারণে মেনোপজে হয়। ওবেসিটি, প্রোলাপসের ক্ষেত্রে আমাদের কিছু স্ট্রেস ইনকন্টিনিউয়াস হয়। প্রোলাপসে যখন একটা প্রোলাপসের কমপ্লিকেশনে ভিভিএফ হয়, সেগুলো থেকেও আমাদের স্ট্রেস ইনকন্টিনিউয়াস হতে পারে। অনেক পেশেন্ট যারা স্মোকিং করে, অথবা যাদের হচ্ছে নিউরোলজিক্যাল কিছু ডিজিজ থাকে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, আরো কিছু আছে আপনাদেরকে জাস্ট মনে রাখার জন্য। তবে মনে রাখবেন প্রেগনেন্সিতে এবং ফিমেল, আমরা মনে রাখার জন্য বলবো ফিমেল রিলেটেড যে কোনো ডিজিজ এই সময় এই জায়গাগুলোতে স্ট্রেস ইনকন্টিনিউয়াসের প্রবণতা বেশি। হিস্টেক্টমিতে হতে পারে। তাহলে আমাদের মোটামুটি স্ট্রেস ইনকন্টিনেন্সটা কি এবং কখন স্ট্রেস ইনকন্টিনেন্সটা বেশি হতে পারে, সেটা আমি মোটামুটি একটা রিস্ক ফ্যাক্টর আমরা ধরে ফেললাম। এবার হচ্ছে আসি আমরা, একটা কমন গেল ইউরিনারি স্ট্রেস ইনকন্টিনেন্স, দেন এখানে আসবো আমরা ডেট্রুসের ওভার অ্যাক্টিভিটি। ডেট্রুসের ওভার অ্যাক্টিভিটি এটা হচ্ছে আমরা কখন বলবো যে এটা স্ট্রেস ইনকন্টিনেন্স নাকি ডেট্রুসের ওভার অ্যাক্টিভিটি। তাহলে আমরা যদি স্ট্রেস ইনকন্টিনেন্সটাকে ভালোভাবে বুঝি, তাহলে আমাদের ওইটা বাদে যেটা থাকবে সেটা আমরা ডেট্রুসের ওভার অ্যাক্টিভিটি চিন্তা করবো। তাহলে ডেট্রুসের ওভার অ্যাক্টিভ মানে এটা বোঝাই যাচ্ছে ব্লাডার ওভার অ্যাক্টিভিটির কারণে এই হচ্ছে সমস্যাটা হয়। যেমন পেশেন্ট বারবার ফ্রিকোয়েন্সি, ব্লাডার মাসেল যখন বারবার কন্ট্রাক্ট করবে, তখন সে বারবার ফ্রিকোয়েন্সি মানে বারবার বাথরুমে যাবে। হ্যাঁ, আবার বারবার আর যাবে, একটু পর মাত্র বাথরুমে গেলে একটু পরে আবার ইউরিনের আর যাবে, এবং সে আবার বাথরুমে যাবে। অনেক সময় পেশেন্টের নকচুরিয়া থাকে। আবার অনেক সময় দেখা যায় অনেক পেশেন্ট এসে আপনাদেরকে বলবে, ম্যাডাম আমরা যখন স্বামী স্ত্রীর সাথে মেলামেশা হয় তখনও আমাদের ইনকনভিনিয়েন্স হচ্ছে। তো এটা আমাদের ডেট্রোস ওভার অ্যাক্টিভিটি, মোটামুটি আমাদের এই ফিচার গুলো নিয়ে আমাদের পেশেন্ট গুলো আমাদের কাছে আসবে। এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে 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 পেশেন্ট ডেট্রোসের ওভার অ্যাক্টিভিটির পেশেন্ট কখনোই আপনার কাছে ইউরিনারি রিটেনশন নিয়ে আসবে না। যদি কোনো পেশেন্ট আপনার কাছে ইউরিনারি রিটেনশন বা ফ্রিকোয়েন্সি থাকে, সেক্ষেত্রে আপনাকে ডেট্রোসের ওভার অ্যাক্টিভিটি বাদ দিয়ে চিন্তা করতে হবে তার অন্য কোনো ডিজিজ, অন্য কোনো প্যাথোলজি থাকতে পারে, সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অথবা ব্লাডারের অন্য কোনো প্যাথোলজি। বুঝাতে পারছে সবাইকে? এখন আমরা ইনভেস্টিগেশনে যাব, যে আসলে আমরা কি করতে পারি এরকম প্রবলেম গুলো নিয়ে আসলে। কোনো মা যদি বলে তার ইনকনভিনিয়েন্স হচ্ছে, অথবা কোনো মা যদি তার ওভার একটি ব্লাডার নিয়ে আসে, তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি তাকে কোনো ওষুধ দিয়ে দিব? না, আমরা প্রথমে পেশেন্টের থেকে হিস্ট্রি নিব, হিস্ট্রি নিয়ে তার টাইপটা বোঝার চেষ্টা করব, এবং তার ইউরিনেশনের যে ফুল প্রসিডিউরটা হচ্ছে শুনবো, সে চা কফি কি খাচ্ছে, এবং সে কয়বার করে বাথরুমে যাচ্ছে, কতক্ষণ পর পর হচ্ছে বাথরুম, এবং এটা বারবার আসতে সে বাথরুম ধরে রাখতে পারছে কিনা, এবং বাথরুমে যাওয়ার পরে তো আমরা মোটামুটি সব হিস্ট্রি নেওয়ার পরে আমরা এরপর পেশেন্টের সাথে আমরা ইনভেস্টিগেশনে যাব। ইনভেস্টিগেশন হচ্ছে ফার্স্ট লাইন। আমরা আসলে প্রাইমারি সেন্টার গুলোতে আমরা নর্মালি ইউরিনারি ডায়েরি এই ইনভেস্টিগেশন দিতে পারি পেশেন্টকে, যে আমরা পেশেন্টকে মুখে বলবো যে আপনারা কি পরিমাণ ফ্লুইড খাচ্ছেন, হ্যাঁ, ফ্লুইড ভলিউমটা কতটুকু, সেটা চা কফির সাথে আরো কিছু অ্যাড হচ্ছে কিনা এটা হিসাব রাখতে বলবো, এবং তার ইউরিনেশনটা মিকচুরেশনটা কয়বার হচ্ছে, এপিসোড কয়বার, এটা হিসাব থাকতে বলবেন। এপিসোডস অফ ইনকন্টিনেন্স তার কয়বার হচ্ছে, এবং সাথে সাথে কি কি প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে সেগুলোও সে এটা ওখানে উল্লেখ করবে। ব্লাডার ডায়েরি একটা চার্ট থাকে, সেই চার্টে এই এই জিনিসগুলো আমাদের উল্লেখ করতে হবে, এটা আমরা পেশেন্টকে শিখিয়ে দেবো। তারপরে 2 নম্বরে হচ্ছে আমরা মিড স্ট্রিম স্যাম্পল অফ ইউরিন ফর সিএস। অনেক সময় দেখা যায় পেশেন্টের ইনফেকশন থাকতে পারে বা ইউটিআই থাকতে পারে, তার কারণে আমরা একটা ইউরিন সিএস তো পাঠিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেন্টারে। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ডারি সেন্টারে আমরা ইউরিনারি স্টাডি করতে পারি। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে মোস্ট কমনলি ইউজ হয় সিস্টোমেট্রি, যেটা আমরা ব্লাডার ফাংশন দেখি। তো এই হলো আমাদের মোটামুটি ইনভেস্টিগেশন। আর একটা পেশেন্টের আর্জ ইনকন্টিনেন্স আছে কিনা সেটা আপনি ডায়াগনোসিস করতে পারেন 2টা ফর্মুলা মনে রেখে। এক, যদি পেশেন্টের দিনে 8 বারের বেশি ফ্রিকোয়েন্সি হয় পার ডে, এবং তার রাতে যদি মোর দেন 1 টাইমস হচ্ছে লিকেজ হয়, অথবা সে প্যাড চেঞ্জ করে এবং সে যদি এটা আপনাকে বলে, তাহলে আপনি তাকে নিঃসন্দেহে আর আর্জ ইনকন্টিনেন্স হিসেবে ডায়াগনোসিস করতে পারেন। আমার মনে হয় আমি আপনাদেরকে যেটুকু আমি এটুকু বললাম আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে একটু বলবেন।
দেন আমাদের পরের সেশন, দেন হচ্ছে আমি একটু আগে বললাম ইউরোডাইনামিক স্টাডি, এটা খুব মোস্ট কমনলি ইউজড ইন সেকেন্ডারি কেয়ার সেন্টারে, এবং এটার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় সিটোমেট্রি। এটা হচ্ছে একটা ইউরোডাইনামিক সুইটের একটা রুম, এবং এই রুমেই পেশেন্টদেরকে এই ইউরোডাইনামিক স্টাডিটা ইনভেস্টিগেশনটা করা হয়। জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য, কারণ অনেক সময় দেখা যায় কি হয় এমার্জেন্সি পরীক্ষায় আপনাদের একটা পিক্টোরিয়াল ছবি আসে, তো দেখা গেল যেরকম একটা ছবি দিয়ে দিবে, তো আপনি মোটামুটি এটা সম্পর্কে একটা ধারণা না থাকলে, দেখেন কোশ্চেনটা কিন্তু খুবই ইজি, যদি আপনার একবার দেখা থাকে, আপনি 6 মাস পরে পরীক্ষা দেন বা 1 বছর পরে পরীক্ষা দেন, আপনি অ্যাটলিস্ট বলতে পারবেন যে এটা এরকম আমি দেখেছিলাম পড়ার সময়, এটা এরকম ছবি বা ইউরোডাইনামিক্স স্টাডি। সো দেখা যায় যে এমার্জেন্সি পার্টনারে কিছু পিক্টোরিয়াল পিকচার থাকে, তো এখান থেকে এরকম পিকচারও দিতে পারে। সো এই কারণে আজকে আমি আপনাদেরকে কাছে ছবিটা শেয়ার করা। তো এগুলো কিন্তু মুখস্থর কিছু না, এগুলা জাস্ট আপনারা অনেক আগেই পড়েছেন এবং আপনাদের মনে, সো আপনাদেরকে জাস্ট একটু রিক্যাপাচুলেট করা এবং আরেকবার মাথার মধ্যে নক করা যে এই জিনিসগুলো এরকম হয়। এবং এখন যেহেতু এমআরসিওজি এবং আমাদের দেশের যে এফসিপিএস পরীক্ষা বা এমএস এর যে এক্সাম গুলো হয়, এমএস এর এফসিপিএস এর এখন অনেক এক্সাম দেখা যায়, এসবিএ তে এমআরসিওজির অনেক পার্ট 1 বা পার্ট 2 এর অনেক কিছু কিছু কোশ্চেন দিয়ে দেয়। তো দেখা যায় যে আমাদের এন্ট্রান্স এক্সাম গুলোতে যে পড়াগুলো পড়ি, এখানকার পড়ার সাথে অনেকটাই মিল, কিন্তু এখানকার কিছু কোশ্চেন প্যাটার্ন আলাদা, সো আমরা এই কারণে কিছু সিস্টেমেটিক্যালি পড়বো। এবং হ্যাঁ, আমি আপনাদের কিছু পার্সেন্টেজ ফার্স্টে বলেছি, এমন যে প্যাটার্ন পরীক্ষায় কিছু পার্সেন্টেজ আছে, যে পার্সেন্টেজ গুলো আমাদের আমরা খুব ভয় পাই যে আমার যে পরীক্ষা আসলে অনেক পার্সেন্টেজ আসে, আসলে এত পার্সেন্টেজ মনে রাখা সম্ভব না। না, আসলে এরকম না। আমরা কিছু পার্সেন্টেজ আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, আমরা তখন যখন আমাদের যে লেকচার নিব, আমরা সেখানে স্পেসিফিক ভাবে বলে দিব যে এখন এই পার্সেন্টেজটা দরকার, এখান থেকে এরকম আসতে পারে। আপনারা জাস্ট একটা পেজে, যে কোনো একটা শিট অথবা একটা খাতা নিবেন, যেখানে আপনারা একটা পেজে সকল পার্সেন্টেজ ওই টপিকস এর লিখে রাখবেন, এবং পরীক্ষার যখন আগে যখন যাবেন তখন ঠিক ওই পার্সেন্টেজ গুলো জাস্ট একবার দেখে যাবেন। আপনারা যখন ওই পার্সেন্টেজ গুলো বারবার দেখবেন, দেখা দেখা যাবে যে এটা আপনার জন্য মোটামুটি কমন পড়ে যাবে। হ্যাঁ, আর খুব বেশি যে পার্সেন্টেজ আছে সেরকম না, বাট আমাদের কিছু পার্সেন্টেজ পড়তে হয় এমআরসিইউ এর জন্য, যেটা আমাদের আসলে বাংলাদেশের যে এন্ট্রান্স এক্সাম গুলো আছে তার থেকে কিছুটা আলাদা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এক্সামে যখন কোনো পার্সেন্টেজ আসবে, যদি কারো কমন না পড়ে, সেক্ষেত্রে তো সবার জন্য যা আপনার জন্যও তাই। তো এই কারণে এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই, আপনি যেভাবে পড়ছেন, যে ওয়েতে আগাচ্ছেন, আমরা আমাদের কোচিং গুলোতে বা আমাদেরকে ক্লাসগুলোতে আমরা যেভাবে বলে দিব, আপনারা জাস্ট ক্লাসে একটু অ্যাটেন্টিভ থাকবেন। আমার মনে হয় এমআরসিইউ এর পরীক্ষাগুলোতে আপনারা যদি ক্লাসে ঠিক মতো অ্যাটেন্টিভ থাকেন এবং বুঝতে পারেন, পরীক্ষায় পাশ করে আসাটা খুব ডিফিকাল্ট কিছু না। যারা এরকম একটা বাহিরে প্রেস্টিজিয়াস পরীক্ষা দেওয়ার জন্য এত টাকা ইনকাম, এত টাকা হচ্ছে আপনারা ফর্ম ফিল আপ করছেন, সো আপনাদের অবশ্যই ডেডিকেশন আছে, এবং আপনাদের এত চেম্বার প্র্যাকটিস বা যারা হচ্ছে বিভিন্ন ট্রেনিং ট্রেনিং পোস্টে আছেন, তার মধ্য থেকে যে আপনারা সময় বের করে এমন একটা বাহিরের একটা এমন একটা ডিফিকাল্ট পরীক্ষা আপনারা দিতে চাচ্ছেন বা দেওয়ার মানে সিদ্ধান্ত নিয়েছেন, এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই আল্লাহ আপনাদের আপনাদের মনের সকল আশা পূরণ করুক। আমি এখন আবার আমার পরে ফিরে আসতেছি। ইউরোডাইনামিক স্টাডি, সো ইউরোডাইনামিক স্টাডি যে ইনভেস্টিগেশন, এখানে আমরা তিনটা পার্ট রয়েছে: ইউরোফ্লোমেট্রি, ফিলিং সিস্টোমেট্রি অ্যান্ড ভয়েডিং সিস্টোমেট্রি। সো আমাদের নামের সাথে ইউরোফ্লো সিস্টোমেট্রি দিয়ে দুইটা, একটা হচ্ছে ফিলিং আর একটা হচ্ছে ভয়েডিং। সো এটা আমাদের মুখস্থ করতে হবে না। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ইউরোডাইনামিক নর্মাল ট্রেস। অনেক সময় এরকম ইউরোডাইনামিক ট্রেস দিয়ে দেয়, সেখান থেকে আপনাকে বলতে হবে এটা অ্যাকচুয়ালি কোন ডিজের হচ্ছে ট্রেস। হ্যাঁ, তাহলে আমাকে প্রথমে হচ্ছে ট্রেসটা চিনতে হবে। হ্যাঁ, প্রথমে দেখেন আমাদের ইউরোডাইনামিক স্ট্রেসে তিনটা জিনিস থাকে। হ্যাঁ, প্রথমে একদম ফার্স্ট লাইন ফার্স্টে দেখেন ভেসিকুলার প্রেশার। হ্যাঁ, ভেসিকুলার প্রেশার, দিস ওয়ান ইজ ভেসিকুলার প্রেশার। ভেসিকুলার প্রেশার, সেকেন্ড লাইন হচ্ছে অ্যাবডোমিনাল প্রেশার। হ্যাঁ, থার্ড লাইন হচ্ছে ডেট্রোসোল প্রেশার। সো এবং তার ফোর্থ লাইন থাকে ফিলিং ফেজ, এবং নিচেরটা থাকে ভয়েডিং ফেজ। তো দেখেন আমাদের তিনটা তিনটা প্রেশার: ভেসিকুলার প্রেশার, অ্যাবডোমিনাল প্রেশার এবং ডেট্রোসোল প্রেশার নরমালি। তাহলে আমি কিভাবে বুঝবো এটা ইউরোডাইনামিক স্ট্রেস কিনা? মনে রাখবেন, যেখানে ভেসিকুলার প্রেশার থাকবে, সেখানে অ্যাবডোমিনাল প্রেশার যদি থাকে, মানে ভেসিকুলার প্রেশারে যদি কন্ট্রাকশন থাকে এরকম আমাদের কোনো গ্রাফ দেখায়, এবং সাথে যদি অ্যাবডোমিনাল প্রেশারও যদি আমাদের এরকম গ্রাফ দেখায়, এবং নিচে যদি কোনো লিক, এই যে আমাকে ফিলিং পিকচার দেখালাম, এখানে যদি এরকম কোনো লিক না থাকে, তাহলে আমরা এটাকে ধরবো একটা নর্মাল ইউরোডাইনামিক স্ট্রেস। বুঝতে পারছি? তাহলে ভেসিকুলার প্রেশার এবং অ্যাবডোমিনাল প্রেশারে যদি কোনো গ্রাফ থাকে এবং ডেট্রোসোল প্রেশার যদি কোনো গ্রাফ না থাকে এবং নো লিক থাকে, তাহলে আমরা এটাকে বলবো নর্মাল ইউরোডাইনামিক ট্রেস। কিন্তু সেম ইউরোডাইনামিক ট্রেসে যদি থাকে, ভেসিকুলার প্রেশার থাকবে আমাদের, অ্যাবডোমিনাল প্রেশার থাকবে, সাথে এখানে লিক থাকবে। হ্যাঁ,
যদি লিক থাকে তাহলে এটাকে আমরা বলবো স্ট্রেস ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স। যেহেতু আমরা ইউরোডাইনামিক ট্রেস করছি, এ কারণে এই স্ট্রেস ইনকন্টিনেন্সটাকে বলবো আমরা ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স। তাহলে আমি ইউরোডাইনামিক নর্মাল ট্রেসটা দেখালাম, এখন আমরা ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স চলে যায়। তাহলে এই পিকচারটাতে আপনারা দেখেন ভেসিকুলার প্রেসার, ভেসিকুলার প্রেসার আসছে, হ্যাঁ ভেসিকুলার প্রেসারে চেঞ্জ আছে। তারপরে কি অ্যাবডোমিনাল প্রেসারও আমাদের চেঞ্জ আছে। তারপরে কি ডেট্রোসোল প্রেসার, ডেট্রোসোল প্রেসারে কিন্তু আমাদের কোনো চেঞ্জ নাই, সো এটা আমাদের বাদ। তাহলে আমরা এখন খেয়াল রাখবো, যেহেতু আমাদের দুইটা প্রেসারে চেঞ্জ আসছে এবং নিচে দেখেন একদম নিচের লাইনে এখানে কিন্তু লিক আসছে, লিকেজ আসছে, দেখছেন? তাহলে ভেসিকুলার প্রেসার আছে, অ্যাবডোমিনাল প্রেসার আছে, তার সাথে যদি লিকেজ থাকে তাহলে আমরা এটাকে বলবো ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স। আর যদি এই লিকটা না থাকতো তাহলে আমরা এটাকে বলতাম নর্মাল ইউরোডাইনামিক স্ট্রেস। বুঝতে পারছি আপনাদেরকে? তাহলে আমাদের ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসলো। এখানে আমি একটা কোশ্চেন দিয়েছি যাতে আপনাদের সাথে সাথে এটা বুঝতে পারেন। যখন আমাদের এক্সাম থাকবে, এক্সামে এরকম কোশ্চেন থাকবে যে একটা ট্রেস দিয়ে দিবে এবং লিখবে পেশেন্ট কমপ্লেনিং অফ ইউরিনারি সিম্পটমস সাচ অ্যাজ ইনকন্টিনেন্স, দিস দিস হার ইউরোডাইনামিক স্টাডি অ্যাভেলেবল নাও, অ্যান্সার দ্য কোশ্চেন। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে যেহেতু ভেসিকুলার প্রেসার আছে, অ্যাবডোমিনাল প্রেসার আছে এবং সাথে পেশেন্টের লিকেজ আছে, তাহলে আমি আগেই বলেছি ভেসিকুলার এবং অ্যাবডোমিনাল প্রেসার থাকবে কিন্তু কোনো লিকেজ থাকবে না, তাহলে এটাকে আমরা বলবো নর্মাল ইউরোডাইনামিক স্ট্রেস। যদি যখনই ভেসিকুলার এবং অ্যাবডোমিনাল প্রেসারের চেঞ্জের সাথে লিকেজ থাকবে আমরা একে বলবো ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি ডি, ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স। আমার মনে হয় আপনারা এই স্লাইডটা বুঝতে পেরেছেন। না, এখন আমরা যাব হচ্ছে এরপরের আরেকটা ট্রেসে, যেটা এই ট্রেসটাও আসে এক্সামে, খুব ফ্রিকোয়েন্টলি আসে। আমরা প্রথমে বলেছি যে ভেসিকুলার প্রেসার, ফার্স্ট লাইন ইজ ভেসিকুলার প্রেসার, হ্যাঁ ভেসিকুলার প্রেসারে চেঞ্জ এখানে ভেসিকুলার প্রেসারে চেঞ্জ আসছে। দেন সেকেন্ড লাইন ইজ অ্যাবডোমিনাল প্রেসার, হ্যাঁ অ্যাবডোমিনাল প্রেসারেও চেঞ্জ আসছে। থার্ড লাইন ইজ ডেট্রোসোল প্রেসার, এখানে ডেট্রোসোল প্রেসারও চেঞ্জ আছে, হ্যাঁ। তাহলে ভেসিকুলার প্রেসার, অ্যাবডোমিনাল প্রেসার এবং ডেট্রোসোল প্রেসার আমাদের তিনটাতেই যখন চেঞ্জ আসতেছে, কিন্তু এখানে দেখেন কোনো লিকেজ নাই, হ্যাঁ। তাহলে আমরা একটা জিনিস এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ডেট্রোসোল প্রেসার প্লাস ভেসিকুলার প্রেসার যদি থাকে, তাহলে যদি জেট্রোসোল প্রেসার এবং ভেসিকুলার প্রেসার, মনে রাখবেন জেট্রোসোল প্রেসার কখনোই নর্মাল ইউরোডার্মিক ট্রেসে থাকবে না, জেট্রোসোল প্রেসার অলওয়েজ থাকবে। যদি থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এখানে কোনো সমস্যা আছে। তাহলে ভেসিকুলার প্রেসারের সাথে যদি ডেট্রোসোল প্রেসার থাকে এবং এখানে যদি কোনো লিকেজ না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ডেট্রোসোল ওভার অ্যাক্টিভিটি। বুঝতে পারছি? তাহলে দেখেন আমরা আগের যে দুটাতে দেখলাম সেখানে দেখলাম আমাদের ডেট্রোসোল প্রেসার ছিল না, কিন্তু এই গ্রাফে আমাদের ডেট্রোসোল প্রেসার আছে। তাহলে আমরা অলওয়েজ মাথায় রাখবো ডেট্রোসোল প্রেসার যেখানে থাকবে সেখানে অবশ্যই ভেসিকুলার প্রেসার রেঞ্জ থাকবে। ঠিক আছে? তাহলে এখানে ডেট্রোসোল প্রেসার রেঞ্জ, সো এবং ভেসিকুলার প্রেসারও রেঞ্জ, সো এটাকে আমরা বলবো ডেট্রোসোল ওভার অ্যাক্টিভিটি এবং এখানে কোনো লিকেজ নাই। যদি লিকেজ থাকতো, এখন ডেট্রোসোল প্রেসার এবং ডেট্রোসোল ওভার অ্যাক্টিভিটি এটা হচ্ছে টোটাল টু টাইপ হয়, একটা হয় ড্রাই টাইপ আর একটা হচ্ছে ওয়েট টাইপ। ও কথায় আছে যেহেতু লিকেজ মানে ইউরিনেশন হচ্ছে, তাহলে যেখানে লিকেজ থাকবে সেখানে হচ্ছে ওয়েট টাইপ। আর যদি ডেট্রোসোল প্রেসার সাথে ভেসিকুলার প্রেসার রেজ থাকবে এবং নো লিকেজ থাকে তাহলে এটা হবে ড্রাই টাইপ। বুঝতে পারছি? তাহলে মনে রাখবো ডেট্রোসোল প্রেসার অলওয়েজ অ্যাকম্পেইনড বাই ভেসিকুলার প্রেসার। সো যদি এরকম থাকে তাহলে আমরাকে বলবো ডেট্রোসোল ওভার অ্যাক্টিভিটি। যদি আরো স্পেসিফিক করে কোশ্চেনের স্টেম থাকে যে এটা কি ডেট্রোসোল ওভার অ্যাক্টিভিটি ড্রাই টাইপ ওর ওয়েট টাইপ, সেক্ষেত্রে আপনারা নিচে এই লিকেজটা দেখবেন যে এখানে কোনো লিকেজ আছে কিনা। লিকেজ থাকলে এখানে লিকেজ দিয়ে এরকম লেখা থাকবে লিকেজ, হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি লিকেজ থাকে তাহলে আপনারা ওয়েট টাইপ দিবেন, আর যদি লিকেজ না থাকে তাহলে আমরা এটাকে ড্রাই টাইপ দিব। কেমন? তাহলে আমাদের কিন্তু আমরা মনে করি যে কোনো আমরা যেমন ইসিজি এই সময় একটু কমপ্লিকেটেড, একটু ক্লামজি মনে হয়, কিন্তু আমরা যদি এই জিনিসগুলো একটু বুঝে পড়ি বা মাথার মধ্যে একবার গেঁথে ফেলি, দেখবেন যে সবচেয়ে ইজি লাগবে আপনাদের এই জিনিসগুলো। যেমন আমি যখন আমার ইউনিভার্সিটি পার্ট ওয়ানের সময় আমি এই ট্রেস গুলো পড়েছিলাম, আমি যখন ক্লাস করেছি আমি ক্লাস করে নিজে একবার দেখেছি, দেখার পরে আমার কাছে আর পরবর্তীতে মানে বারবার আর পড়ার প্রয়োজন হয়, কারণ এগুলো তো মুখস্থর কিছু নাই। এই জিনিসগুলো আমি ছবি দেখবো, আমার মাথায় থাকবে, অঙ্কের মতো হিসাব মিলে যাবে। তো আপনারা এই জিনিসগুলো পড়ার সময় একটু জাস্ট মাথায় রাখবেন, এখান থেকে যে যে একটা বা দুইটা কোশ্চেন আসে খুবই কমন কোশ্চেন আসবে, কিন্তু আপনি বুঝে থাকলে এটা আপনার জন্য অ্যান্সার করা কোনো ব্যাপার না।
এখন আছে আমরা ম্যানেজমেন্ট অফ স্ট্রেস ইনকন্টিনিউসে যাব, যে আমরা ম্যানেজমেন্ট অফ স্ট্রেস ইনকন্টিনিউস হচ্ছে কি দিব। একটা পেশেন্ট আসলেই কি আমি ওষুধ দিয়ে দিব? আপনার কাছে একটা মা আসলো 40-45 বছরের একটা ফিমেল লেডি, যার হচ্ছে স্ট্রেস ইনকন্টিনিউন্স যার ফিচার গুলো বলবে, সেক্ষেত্রে আপনি আসলেই তাকে ওষুধ যাবেন না। আমরা প্রথমে তাকে কিছু পেলভিক ফ্লোর এক্সারসাইজ শিখিয়ে দিব। পেলভিক ফ্লোর এক্সারসাইজ শিখিয়ে দিব, যেটা আমরা বলবো আপনি 3 মাস এভাবে এক্সারসাইজ গুলো করেন। হ্যাঁ, এবং এই এক্সারসাইজটা আমরা স্ট্রেস ইনকন্টিনিউন্স এবং মিক্স যে ইনকন্টিনিউন্স দুই ভ্যারাইটিতে আমরা এই পেলভিক ফ্লোর এক্সারসাইজটা শেখাবো। এখানে আমরা কিভাবে বলে দিব, পেশেন্টকে বলবো যে আপনার 8টা কন্ট্রাকশন দিবে পেলভিক মাসেল গুলোতে, যেটা 3 টাইম, মানে সকালে, দুপুরে, রাতে একটা নির্দিষ্ট টাইমে করবে, এবং ফর 3 মান্থস অর 12 উইকস। ঠিক আছে? এবং এই 3 মাসের মধ্যে যদি পেশেন্টের খুব একটা ইমপ্রুভ না হয়, তখন আমরা পেশেন্টের ড্রাগ থেরাপিতে যাব। ড্রাগ থেরাপি কি? ড্রাগ থেরাপি হচ্ছে, যেমন আমাদের হচ্ছে ডুলোক্সেটিন আছে, সিলেক্টিভ সেরাটোনিন অ্যান্ড নর অ্যাড্রেনালিন রিআপটেক ইনহিবিটর। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি করে, আমাদের স্ট্রেস ইনকনভিনিয়েন্সে কি হয় মেইনলি, আমাদের যে ইউরেথ্রাল যে স্ফিংক্টার আছে, ইউরেথ্রাল স্ফিংক্টারে অ্যানাটমিক্যালি ডিফেক্ট থাকে, বা অ্যানাটমিক্যালি স্ট্রেংথটা কমে যায়। সো আমাদের এই ড্রাগটা তাহলে আমরা এভাবে মনে রাখলে আমরা ভুলবো না যে আমাদের যেহেতু স্ট্রেস ইনকনভিনিয়েন্সে আমাদের ইউরেথ্রাল স্ফিংক্টারের অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি হচ্ছে, বা এখানকার স্ট্রেংথ কমে যাচ্ছে, তাহলে আমাদের কাজ হচ্ছে স্ট্রেংথটাকে বাড়াবো। তো স্ট্রেংথ কিভাবে বাড়াবো? তাহলে আমরা সেক্ষেত্রে এই ড্রাগ দেবো, যেটা এই ইউরোথ্রাল যে মাসেল আছে সেই মাসেলের স্ট্রেংথকে আরো স্ট্রংগেস্ট করবে, এবং সো এটাকে কন্ট্রাক্টেড করবে। যখন ব্লাডার ফিলিং হতে থাকবে, তখন স্ফিংক্টারটা টাইটলি ক্লোজড হয়ে থাকবে। সো আমাদের আর তখন আমাদের হাঁচি কাশি যেটাই হোক না কেন, আমাদের নর্মালি হাঁচি কাশি বা কোনো এক্সর্শনের সাথে এই ইনকন্টিনেন্সটা হবে না। তাহলে এই ড্রাগের, আমরা যে কোনো ড্রাগ, যদি ড্রাগটা অ্যাকচুয়ালি কিসে কাজ করতেছে, কোথায় কাজ করতেছে, ড্রাগের মেকানিজমটা একটু মাথায় রাখি, আমরা কখনোই ভুলবো না। সো দেখবেন যে এই ডুলোক্সিডিন, এই ড্রাগটা আমাদের এখন বিভিন্ন ডক্টররা বিভিন্ন তাদের চেম্বারে এরকম স্ট্রেস ইনকন্টিনিউন্সে প্র্যাকটিস করছে, এবং দেখা যায় পেশেন্টের খুব ভালো ইমপ্রুভ হয়। সো আপনারা জাস্ট এখান থেকে একটা ড্রাগ মনে রাখবেন, এত ড্রাগ মনে রাখার দরকার নাই। ফার্স্ট পেলভিক ফ্লোর এক্সারসাইজ, সেকেন্ড ড্রাগ থেরাপি, দিস ইজ ডুলোক্সেটিন। থার্ড হচ্ছে, যদি কোনো পেশেন্টের মেডিসিনেও কাজ না হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অপশন দিব, সার্জারির অপশন দিতে পারি। সেক্ষেত্রে সার্জারি অপশন দেওয়ার আগে পেশেন্টকে আমরা কাউন্সেলিং করব, পেশেন্টের সাথে আমরা বসবো, পেশেন্টের আমরা বিভিন্ন ট্রিটমেন্ট অপশন জানাবো, এবং কোন অপশন কেন, আমরা সবকিছুর অ্যাভেলেবিলিটি দেখাবো, কজ দেখাবো, দেন আমরা পেশেন্টকে অপশন দিব যে আপনার এরপরে অপশন হচ্ছে সার্জারি। সার্জারিতে বিভিন্ন ধরনের সার্জারি বিভিন্ন দেশে প্র্যাকটিস করা হয়, যেমন আরসিইউজিতে, যেমন ইউকেতে টেনশন ফ্রি ভেজানাল ট্যাপ, এছাড়া রয়েছে মিড ডিউরেশনাল ট্যাপস, এছাড়া আরো অনেক কিছু সার্জারি অপশন আছে যেগুলো মানে করা হয়, যেমন ওপেন অর ল্যাপারোস্কোপি, কিছু কল্প সাসপেনশন আছে যেগুলো হচ্ছে মানে আমরা হচ্ছে, যেহেতু ইউরোথ্রাল, এখানে মেইন প্রবলেম হচ্ছে ইউরোথ্রাল স্ফিংক্টারে, সো আমরা এখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে সার্জারি করে আমরা ওই স্ফিংক্টারের যে অ্যাবনর্মালিটি আছে সেটা কারেক্ট করা। তো আমরা যদি অ্যানাটমিটা মাথায় রাখি, এবং ওইটা কোনটার কারণে এই স্ট্রেস ইনকন্টিনিউন্স হচ্ছে, এবং সো আমি ওটা কারেক্ট করার জন্য এখন কি দিব, ওই জিনিসটা মাথায় থাকলে কিন্তু আমি ট্রিটমেন্টটা এমনিই পারবো, আমাকে মুখস্থ করতে হবে না। তাহলে মোটামুটি আমরা, একটা স্ট্রেস ইনকন্টিনিউন্স নিয়ে আসছে, তাহলে আমরা তাকে ফার্স্টে পেলভিক ফ্লোর এক্সারসাইজ দিব, সেকেন্ড অপশনে আমরা ড্রাগ থেরাপিতে যাব, থার্ড অপশনে আমরা হচ্ছে কি করব, সার্জারিতে যাব। সার্জারিতে কি কি অপশন আছে আমাদের? সার্জারিতে হচ্ছে আমাদের টেনশন কিছু আমাদের, এছাড়া পেশেন্ট এখনকার ম্যাক্সিমাম পেশেন্ট অনেক স্মার্ট, সো তারা দেখা যায় যে অনেক ওপেনে চাইতে চায় না, তখন ওরা বলবে ম্যাডাম আমাদেরকে কোনো ছিদ্র করে অপারেশন করার কোনো অপশন আছে কিনা, তখন বলবো যে হ্যাঁ আছে। তো এখানে ওপেন আছে, অথবা ল্যাপারোস্কোপি অপশন আছে, যেটাকে বলা হয় কল্প সাসপেনশন, হ্যাঁ, বা টেনশন ফ্রি ভ্যাজানাল ফ্ল্যাপ ট্যাপ করে। আরেকটা হচ্ছে মিড ইউরোথ্রাল ট্যাপ করেও আমরা এই ইউরোথ্রাল স্ফিংক্টার যেটা আছে যেটাকে আমরা কারেক্ট করতে পারি। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সটা কি, এটা কেন হচ্ছে, স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সে আমরা কিভাবে ডায়াগনোসিস করব, এবং একটা ইউরোডাইনামিক ট্রেস যদি পরীক্ষায় আসে, আমি এটা ডায়াগনোসিস করতে পারবো তো যে এটা ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স। মোটামুটি আমার একটা ধারণা হয়ে গেল যে এটা স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। যদি বলে এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, কোশ্চেনে দুই রকম ভাবে আসতে পারে, যে আপনাকে একটা ক্লিনিক্যাল সিনারিও দেয়া থাকবে, এবং বলবে যে একটা পেশেন্ট, ফিমেল লেডি, 65 ইয়ার্স ওল্ড, সে আপনার কাছে আসছে ইউনারি ইনকন্টিনেন্স দিয়ে অন কাফিং, এবং তার এই সমস্যা। সো এটার তাহলে আপনার হোয়াট ইজ ইউর অ্যান্সার? সো আপনাকে তখন যদি থাকে যে 4-5টা অপশন, সেখানে কিন্তু আপনার স্ট্রেস ইনকন্টিনেন্স থাকবে, ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স থাকবে, ডেট্রোসাল ওভার অ্যাক্টিভিটি থাকবে, নর্মাল থাকবে। তাহলে আপনাকে এখানে যেহেতু আমার এখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস চেয়েছে, সো এখানে আমার ডায়াগনোসিস অ্যান্সার হবে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। এখানে কিন্তু ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনেন্স দিতে পারবেন না। শুধুমাত্র তখনই ইউরোডাইনামিক স্ট্রেস ইনকন্টিনিউস দিবেন যখন ইউরোডাইনামিক আপনার ট্রেস থাকবে, এবং সেখান থেকে আপনাকে অ্যান্সার
অ্যান্সার করতে বলবে যে কোনো একটি। ঠিক আছে, এটা শুধু এটার জন্য না, ওভার অ্যাক্টিভ ব্লাডারের জন্য সেম। তাহলে আমরা আমাদের পরের প্রশ্নে পরের টপিকসে যাই। এখন আমি হচ্ছে এরপরে হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার, যেটার ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। ওভার অ্যাক্টিভ ব্লাডার সম্পর্কে অলরেডি আপনাদের বলে দিয়েছি যে আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, নকটুরিয়া থাকতে পারে, পেশেন্টের কয়টাসের সময় ইনকনভিনিয়েন্স থাকতে পারে। তো এগুলো থাকলে আমরা ওভার অ্যাক্টিভ ব্লাডার বলবো। এখন ওভার অ্যাক্টিভ ব্লাডারের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আমরা পেশেন্টের ব্লাডার রিট্রেনিং। এই জিনিসটা পেশেন্টের আমরা ফার্স্ট লাইনে ট্রিটমেন্ট শিখিয়ে দিব, যেটা আমরা 6 উইকস পর্যন্ত অ্যালাউ করতে পারি পেশেন্টকে। তো ব্লাডার রিট্রেনিং ব্যাপারটা কি? ব্লাডার রিট্রেনিং হচ্ছে যে মেনলি ব্লাডার রিট্রেনিং, এখানে এটা 3টা কম্পোনেন্ট: শিডিউল ভয়েডিং, ডিলেইড ইউরিনেশন অ্যান্ড আর্জ সাপ্রেশন। ঠিক আছে, তাহলে শিডিউল ভয়েডিং হলো যে আপনাকে পেশেন্টকে বলে দিতে হবে যে আপনি প্রতিদিন একটা টাইম সেট করবেন, যেমন 7টা, 7টার পরে 10টা, 10টার পরে 12টা, এভাবে এক টাইম সেট করে করে আপনি শিডিউল আপনার ইউরিনেশন ভয়েডিং এর আর্জ আসুক অথবা না আসুক, আপনি একদম শিডিউলি টাইম করে বাথরুমে যাবেন এবং ভয়েড করবেন। এটা হচ্ছে শিডিউল ভয়েডিং। ডিলেড ইউরিনেশন কি? যেমন নর্মালি আপনার এখন যাদের ওভারঅ্যাক্টিভ ব্লাডার, তাদের কি হয়, ব্লাডার ফুল না হলে একটু পরপর আর্জ আসতে থাকে এবং তার বারবারই বাথরুমে যাওয়া লাগে। তো সেক্ষেত্রে এই যে সে বারবার বাথরুমে যাচ্ছে, এই জিনিসটা তাকে কমাতে হবে। হ্যাঁ, যেমন তার এখন বাথরুম, একটু আগে সকাল 7টায় একবার বাথরুমে গিয়েছে, তার 8টা বাজতে না বাজতে তার আবার বাথরুম ধরেছে, কিন্তু যদিও তার ব্লাডার ফুল হয় নাই। সেক্ষেত্রে পেশেন্টকে বলবো যে আপনি সেক্ষেত্রে 8টায় না যেয়ে 15 মিনিট পরে যাবেন। আবার এর পরের টাইম যেটা সকাল 10টায় যাওয়ার কথা, আপনার তার 9:30টার মধ্যেই ধরছে, তাহলে আপনি আরো 20, এর পরের সেশনটা কি করবেন, 20 মিনিট পরে বাথরুমে যাবেন। মানে যে টাইম আপনি সেট করেছেন বাথরুমে যাওয়ার, এবং আপনার এখন ইউরিনেশন ধরেছে, তার থেকে এভাবে 20, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করে এভাবে আস্তে আস্তে পিছাবেন। মানে ইউরিনেশনের টাইমটাকে ডিলেট করবেন। আপনি দেখবেন যে আপনি ব্লাডারের মানে এই যে আপনার অভ্যাস তৈরি করতে আস্তে আস্তে যে অভ্যাস তৈরি করছেন যে আপনার ব্লাডার ইউরিন ধরে রাখতে পারছে কিনা, এর ক্যাপাসিটিটাকে বাড়ানো। এইভাবে হচ্ছে ব্লাডার রিট্রেনিং করা হয়। আরেকটা হচ্ছে আর্জ সাপ্রেশন। আপনার আর্জ, যেমন আর্জ ইনকন্টিনেন্স, যেহেতু ব্লাডার ওভার একটি ব্লাডার, আমাদের আর্জ আসে, একটু পর পর আর্জ আসে, ব্লাডার না ফিল হলেও আমাদের আর্জ চলে আসে। তাহলে আমরা আর্জটাকে কিভাবে সাপ্রেস করতে পারবো? এখানে কিছু, যেমন আমার এখনই আর্জ আসলো, তো সেক্ষেত্রে আমি পেশেন্টকে বলবো যে যখনই আপনার আর্জ মানে ইউরিনেশনে আর্জ আসবে, আপনি হচ্ছে খুব ডিপলি ব্রেথ নিবেন, বা মনে মনে কোনো দোয়া পড়তে থাকবেন, বা আপনি কোনো একটা কাজে নিজেকে ইনভলভ করে ফেলবেন, অথবা কিছু পেলভিক ফ্লোর এক্সারসাইজ করবেন, যেগুলো করে আপনি জাস্ট মাইন্ডকে ডিস্ট্রাক্ট করবেন, যাতে আপনার এই যে ব্লাডার ইউরিনেশন ভয়েড করে যে আর্জটা আসতেছে, আপনার এই জিনিসটা থেকে মাইন্ডটাকে জাস্ট ডাইভার্ট করে ফেলা। ঠিক আছে, এটাই হচ্ছে মেনলি ব্লাডার রিট্রেনিং 6 উইকের জন্য। তাহলে আমরা এই পেশেন্টগুলোকে আসলে ফার্স্টে কাউন্সেলিং করবো, কাউন্সেলিং দেন আমরা পেশেন্টকে ব্লাডার রিট্রেনিংটা শিখিয়ে দেবো। এটা আমরা 1.5 মাস পর্যন্ত করতে পারি। তারপরে যদি পেশেন্টের কন্ট্রোল না হয়, দেন আমরা ড্রাগ থেরাপিতে যাবো। হ্যাঁ, আমরা ড্রাগ থেরাপিতে যাব। ড্রাগ থেরাপি হলো এখানে ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে অক্সিবিউটাইলিন। হ্যাঁ, যেগুলো অ্যান্টি মাস্কারিক ড্রাগ। অ্যান্টি আমাদের মাস্কারিনিক রিসেপ্টর আমাদের ব্লাডারে মাস্কারিনিক রিসেপ্টর থাকে। আমি আগেই বলেছি যে আমরা যখন কোনো ড্রাগ করব, সেই ড্রাগের মেকানিজম একসময় মাথায় রাখলে কি হবে, তখন আমি এই ড্রাগের কাজটা কি, এই ড্রাগটা কোন রিসেপ্টরকে ব্লক করে, সেই রিসেপ্টরের কাজ কি, আমাদের এই ডিজিজে কি প্রবলেম হচ্ছে, সো এই ড্রাগটা যদি এভাবে কাজ করে, তাহলে আমরা খুব সহজে এটা মাথায় রাখতে পারবো। যেমন এখানে হচ্ছে আমরা ফার্স্ট লাইন হিসেবে অক্সিবিউটালিন, টলটেরোটোডিন বা ডেরিফেনাসিন, এই ড্রাগগুলো আছে। হ্যাঁ, এগুলো অ্যান্টি মাস্কারিনিক ড্রাগ। এই ড্রাগগুলো কি হয়, আমাদের ব্লাডারে যে M3 রিসেপ্টর থাকে, মাস্কারিনিক রিসেপ্টর, মাস্কারিক রিসেপ্টরকে ব্লক করে ফেলে। তাহলে মাস্কারিক রিসেপ্টরের কি কাজ, আমরা একটু বলছি না, একটু একটু জাস্ট রিক্যাপিচুলেট করি। এগুলো আমরা অনেক আগে পড়েছি, ফার্মাকোলজিতে পড়েছি, জাস্ট আমাদের এখানে যেটুকু লাগবে এটুকুই আমি আজকে বলে দিব। যে অক্সিবিটলিন কি করে, মাস্কারিক রিসেপ্টরটাকে ব্লক করে। মাস্কারিক রিসেপ্টর অ্যাকচুয়ালি মেন হচ্ছে ব্লাডারের যে ডেট্রোসাল মাসল সেটাকে কন্ট্রাক্ট করা। তো যেহেতু ব্লাডারের ডেট্রোসাল মাসল কন্ট্রাক্ট হবে, সো তখন আমাদের এটা ভয়েডিং হবে। ঠিক আছে, তো এখন কি করব, আমরা তখন এই পেশেন্টের আর্জ আসবে, এবং এই পেশেন্টের প্রবলেম গুলো হয় কি হয়, বারবার একটু পর পর আর্জ আসে, একটু পর পর আর্জ আসে। সো আমরা যখন অ্যান্টি মাস্কারিক রিসেপ্টর গুলোকে ব্লক করে দিব, তখন এটা কি করে, ব্লাডারের ক্যাপাসিটিটাকে বাড়াবে, ব্লাডার কন্ট্রাকশনটাকে কমিয়ে দিবে। সো ব্লাডার ইউরিনকে অনেকক্ষণ ধরে হোল্ড করে রাখবে, এবং আস্তে আস্তে ব্লাডারের যে ভলিউম 400 থেকে 600 ml ব্লাড ইউরিন জমা হবে, এটা তার ক্যাপাসিটিটা বাড়বে। ঠিক আছে, তাহলে এখন সমস্যা হচ্ছে অক্সিভিটলিন এই ড্রাগটা হচ্ছে
80% পেশেন্টের ক্ষেত্রে ড্রাই মাউথ করে। অনেক পেশেন্ট এসে বলবে ম্যাডাম আমি এই ওষুধটা খেলে আমার মুখটুকু একদম শুকায় যায়। তখন কি আপনি ওষুধটা তাকে রাখবেন না? আমরা তখন অন্য একটা আমাদের আরো কিছু হাতে অপশন আছে, যেমন টলটেরোডিন দিতে পারি বা ডেরিফেনাসিন দিতে পারি। হ্যাঁ, ডেরিফেনাসিন এসো এইগুলো আমরা অ্যাডভাইস করতে পারি। ফার্স্ট লাইন ড্রাগ পেশেন্টের কন্ট্রোল না হলে বা কোনো সাইড এফেক্ট হলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড লাইন ড্রাগ মানে আরো বেটার অপশনে যেতে পারি, যেমন মিরাবেগ্রন। এটা হচ্ছে বিটা 3 রিসেপ্টর অ্যাগোনিস্ট। হ্যাঁ, এইটা মেনলি এটাও ওই সেম ওরকমই, যেটা আমাদের ব্লাডারের ক্যাপাসিটি বাড়ায়। তাহলে আমরা ওভার একটি ব্লাডারে যত ড্রাগই ইউজ করবো সব ড্রাগের মেইন কাজই হচ্ছে যে ব্লাডারের ক্যাপাসিটি বাড়ানো, ব্লাডার যাতে বেশিক্ষণ ইউরিন হোল্ড করতে পারে, ব্লাডারের কন্ট্রাকশনটাকে প্রিভেন্ট করে বা রিডিউস করে, এইভাবে ব্লাডার উপর কাজ করে আমাদের ওভার একটি ব্লাডারের যে ওভার অ্যাক্টিভিটিটা আছে এটাকে কমিয়ে দেয়। থার্ড লাইন ড্রাগ হচ্ছে আমাদের ডেসমোপ্রেসিন। এই মেডিসিনটা খুবই ইউজ হয়, কিন্তু এর আবার কিছু সাইড এফেক্ট থাকার কারণে আমরা হচ্ছে এই পেশেন্টগুলোকে আমরা যে পেশেন্টগুলো ওভার মোর দেন 65 ইয়ার্স ওল্ড অথবা হাইপার টেনশন অথবা কার্ডিয়াক ডিজিজ থাকে তাদেরকে আমরা এই ড্রাগটা অ্যাভয়েড করি। বাট আমরা যদি ইয়াঙ্গার পেশেন্ট থাকে, কোনো মরবিডিটি না থাকে, নো মেডিকেল ডিসঅর্ডার থাকে, তাহলে আমরা সেই পেশেন্টকে ডিসোপ্রেসিন দিতে পারি যদি পেশেন্ট এফোর্ড করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা মেডিসিন দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক কিছু চিন্তা করতে হবে, সাইড এফেক্ট চিন্তা করতে হবে, পেশেন্টের কোমরবিডিটি চিন্তা করতে হবে, এবং পেশেন্ট সেটা এফোর্ড করতে পারবে কিনা সেটাও চিন্তা করতে হবে। দেন আমরা আমরা বিভিন্ন স্পেসিফিক মেডিসিনে যাব। আমাদের থার্ড অপশন হচ্ছে সার্জারি। তাহলে সেম মেডিকেল ট্রিটমেন্ট ফেল হলে আমরা সার্জারিতে যাব। সার্জারির মধ্যে কিছু অপশন আছে, যেমন বোটুলিনাম টক্সিন দিতে পারি আমরা। এছাড়া রয়েছে স্যাকাল নার্ভ স্টিমুলেশন। হ্যাঁ, ব্লাডার অগমেন্ট করতে পারি। তো এছাড়া এই হচ্ছে আমাদের কিছু সার্জারির অপশন, যেগুলো দিয়ে আমরা হচ্ছে ওভার একটি ব্লাডারটাকে কারেক্ট করতে পারি। তো আমি একটু বোটুলিনাম টক্সিন সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে ইউকেতে বা বিভিন্ন দেশে এই এই টক্সিনটা প্র্যাকটিস আছে ওভার একটি ব্লাডারে। যে এখানে আমরা বোটুলিনাম টক্সিনের এটা ইউজ করি, টাইপ এটা ইউজ করি। এ, কি এটা আপনাদের জাস্ট জানিয়ে রাখার জন্য, এটা পরীক্ষার জন্য বোটুলিনাম টক্সিন কিভাবে ইনজেক্ট করি বা কি করি না করি এত কিছু আপনাদের লাগবে না। এখানে জাস্ট আপনারা পয়েন্টটা মনে রাখবেন যে আমরা আবার একটি ব্লাডার রিট্রেনিং করি, কিছু ড্রাগ দেই। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডেরিফেনাসিন, টলটেরাডিন এবং মিরাবেগ্রন, যেগুলো আমরা ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে ইউজ করি। থার্ডে হচ্ছে সার্জারি কি কি অপশন হচ্ছে? বোটুলিনাম টক্সিন, স্যাক্রাল নার্ভ স্টিমুলেশন এন্ড ব্লাডার অগমেন্টেশন। তো বোটুলিনাম টক্সিন সম্পর্কে আপনাদের জাস্ট একটু জানার জন্য আমি বলে দেই যে অনেক সময় দেখা গেল যে অনেকেই, আপনারা যেহেতু আমরা সবাই যেহেতু ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, সো আমাদের এই জিনিস আমাদের মেডিকেল সম্পর্কে আপডেট থাকতে হবে। সো বোটুলিনাম টক্সিনটা কি? 100 ইউনিট হচ্ছে টোটাল 20টা ব্লাডারে 20টা সাইটে হচ্ছে চুজ করে সেখানে আমরা দিব, এবং পরবর্তীতে 100 ইউনিট থেকে আমরা টোটাল 200 ইউনিট পর্যন্ত এটা বাড়াতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ম্যানেজমেন্ট অফ স্ট্রেস ইনকন্টিনিউয়াস হয়ে গেল। ম্যানেজমেন্ট অফ ওভার অ্যাক্টিভ ব্লাডার হলো। তাহলে মোটামুটি আজকে আমাদের ইউরোডাইনামিক স্টাডি সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসলো, যে আমরা ইউরোডাইনামিক স্টাডি খুবই কমন এবং ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে প্রতি বছরই একটি থেকে দুইটি কোশ্চেন আসে, এবং যেগুলো আমাদের খুবই কমন পড়ার মধ্যে জিনিস, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা না বোঝার কারণে আমরা হেফাজত অ্যান্সার দিয়ে ফেলি। তো এখান থেকে 3 টাইপের কোশ্চেন আসতে পারে। এক, পার্সেন্টেজ দিয়ে আসতে পারে। দুই, স্ট্রেস মানে স্ট্রেস ইনকন্টিনেন্স অথবা ওভার অ্যাক্টিভ ব্লাডার ইনকন্টিনেন্স ইউরোডাইনামিক স্ট্রেস দিয়ে দিবে, সেখান থেকে আপনাদেরকে অ্যান্সার করতে হবে যে এর অ্যান্সার কি হবে। থার্ড অপশন হচ্ছে যে ম্যানেজমেন্ট থেকে একটি কোশ্চেন আসতে পারে, যে আমরা স্ট্রেস যেমন এভাবে দিয়ে দেয় যে টলটেরাডিন বা ড্রাই মাউথ করে নিচের কোন ড্রাগটা স্ট্রেস ইনকন্টিনেন্স, সেক্ষেত্রে আপনি যদি অক্সিবিটলিনের ক্ষেত্রে সেই ব্যাপারটা নাই জানেন, মানে ড্রাই মাউথ করে 80%, এখান থেকে এই কোশ্চেনটা আসতে পারে যে অক্সিবিটলিন এখানে ড্রাই মাউথ করে 80% পেশেন্টের ক্ষেত্রে। সো এই পার্সেন্টেজটা আপনার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এভাবে আমরা খুব ইম্পর্টেন্ট দুই একটা টপিকস জানবো যেখানে পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট, এবং দুই একটা ড্রাগস এর নাম এখানে ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের সরাসরি আর সিওজি তে আমাদের দিয়ে দিবে। আমরা যখন কোশ্চেন সলভ করব আমরা এই কোশ্চেন গুলো পাবো। তো এই কারণে আজকে আপনাদেরকে ক্লাসের মধ্যে এটা আমি বলে দিলাম। আমাদের নেক্সট টপিকস হচ্ছে সিটিজি। হ্যাঁ, সিটিজি আমাদের অ্যানাদার অ্যান ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের অবস্টেটিশিয়ান যারা আছি, যারা আমরা ইমার্জেন্সি প্র্যাকটিস করি বা ইমার্জেন্সি হসপিটালে বা যেখানে যে না কেন, সিটিজি আমাদের পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি আমাদের ওয়ার্ড প্র্যাকটিসও এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের কাজে লাগে। সো সিটিজি সম্পর্কে আমাদের মোটামুটি সবারই আসলে এই জিনিসটা আমার কাছেও অনেক কঠিন লাগতো, যে সিটিজি আসলে এত কঠিন একটা জিনিস, এই জিনিসটা আমি হয়তো বা পারবো না, এটা কিভাবে করে, এটা কিভাবে ট্রেস করে, কিভাবে ট্রেস থেকে এত কঠিন জিনিস বের করবো, কিভাবে বুঝবো বাচ্চা ভালো। তো আসলে সিটি যেটা আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু সেম একই রকম। আমি আসলে আজকে এমন দুইটা টপিক সিলেক্ট করেছি যে টপিক দুটোই খুব একটু একটু ডিফিকাল্ট, এবং দেখা যাচ্ছে আমাদের মানে অনেক সময় থাকে না যে একটা
আমার ফার্মাকোলজি ভালো লাগে না বা আমার এটা ভালো লাগে না, তো বায়োস্ট্যাটিক্স, সিটিজি, ইউরোডাইনামিক্স এই টপিকগুলো একটু মানে আমাদের মানে কি রসকসহীন একটা টপিকস। সো এমন একটা টপিকস আপনাদেরকে পড়াচ্ছি, আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা, কিন্তু আসলে এই যে ইউরোডাইনামিক এবং সিটিজি আপনি যদি বুঝতে পারেন আপনার সারা জীবন এটা মনে থাকবে, এবং খুবই সহজ একটা টপিক। যখন এখান থেকে যেভাবে কোশ্চেন আসুক না কেন, সেটা আপনার এফসিপিএস হোক অথবা এমসিপিএস অথবা আপনার মিড টার্মে হোক অথবা আপনাদের এমআরসিইউজি যেখানে আসুক না কেন, আশা করি আপনারা পারবেন। সিটিজি থেকে কিছু কোশ্চেন এমআরসিইউজি পার্ট 1 এ আসে এবং কিছু কোশ্চেন এমআরসিইউজি পার্ট 2 তে আসে, কিছু কোশ্চেনের ভ্যারিয়েশন আছে। সো আমরা আজকে এইটুকুই পড়বো বা এইটুকুই জানবো যেটুকু আমাদের পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট। পার্ট 2 এর জন্য আমরা আরো ডিটেলস পড়বো যেটুকু আমরা। সো এই কারণে আমরা পার্ট 1 এর জন্য সিটিজি থেকে খুব বেশি কিছু পড়াবো না, বেসিক কিছু জিনিস পড়াবো এবং একটু ট্রেস শিখাবো যেটা আপনারা দেখে বলতে পারেন। এবং পরবর্তীতে আমরা আরো ডিটেলস এরপরে কি ম্যানেজমেন্ট দিব সিটিজি দেখে, সেগুলো আমরা পার্ট 2 এর জন্য পড়বো, এবং পরবর্তীতে আপনাদের যখন আমরা ক্লাস নিব আমরা সেখানে স্পেসিফিক ডিটেলস বলে দিব। আজকে আমি যেটুকু বলবো এর বেশি আপনাদের এমআরসিজি পার্ট 1 এ লাগবে না। আমরা এখন নর্মালি দেখছি সিটিজির একটা নর্মাল গ্রাফ। হ্যাঁ, একটা সিটিজির নর্মাল গ্রাফের মধ্যে আমি একটু আপনাদেরকে এখানে বলছি, আমি ভিতরে থিওরিটিক্যাল পড়াশোনা করবো, এখানে জাস্ট একটু দেখিয়ে দেই। এই যে এই লাইনটা ওয়াই অ্যাক্সিস বরাবর, দিস হচ্ছে ফিটাল যেই ফিটাল হার্টবিট দেওয়া আছে 60, 80, 100, 120 এভাবে। তাহলে এই যে দিস ওয়ান যেটা বেজ লাইন হার্টবিট। হ্যাঁ, সিটিজিতে চারটা চারটা ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ, কি কি জিনিস চারটা ফিচার থাকে। এর মধ্যে আমরা চারটা ফিচার দেখাচ্ছি, চেনার চেষ্টা করবো যে তাহলে আমরা বললাম যে এটা হচ্ছে বেজ লাইন ফিটাল হার্ট রেট। এটা দেখাচ্ছে এই হলুদ কালার যেটা, সেটা হচ্ছে যে দিস ওয়ান হচ্ছে ভেরিয়েবিলিটি, থার্ড হচ্ছে ডিসিলারেশন। হ্যাঁ, যে জিনিসটা এই যে নিচে নেমে আসছে এটা হচ্ছে ডিসিলারেশন। আর পরে যে ছকটা দেখছেন এখানে হচ্ছে এই যে এক একটা আপওয়ার্ড যে স্ট্রাইক দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কন্ট্রাকশন। হ্যাঁ, কন্ট্রাকশন। তাহলে কন্ট্রাকশন নরমালি আমরা আগেই জানি যে কন্ট্রাকশন নরমালি আমরা 10 মিনিটস ধরে অবজার্ভ করে আমরা কন্ট্রাকশন কাউন্ট করি। তাহলে আমরা সিটিজিতে চারটা জিনিস পেলাম: বেসলাইন হার্ট রেট, ডিসিলারেশন, ভেরিয়েবিলিটি অ্যান্ড কন্ট্রাকশন। এই চারটা জিনিস দেখে আমরা একটা সিটিজি ডায়াগনোসিস করব। তাহলে এই চারটা জিনিসের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া গুলো আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি। আচ্ছা, আমরা সিটিজিটা কেন ইউজ করব এবং কখন ইউজ করব? আমরা সিটিজি মেইনলি ইউজ করি, বিভিন্ন সময় সিটিজি ইউজ করা হয়। এর মধ্যে একটা হচ্ছে লেবার মনিটরিং এর সময়। কারণ লেবার মনিটরিং এর সময় সিটিজিটা ব্যবহার করি কয়েকটা কারণে, যে ফিটো ম্যাটার্নাল রিস্ক আছে কিনা, এটা বাচ্চার কি কন্ডিশন, বাচ্চার অবস্থা খারাপ হচ্ছে কিনা বা কোনো অন্য কোনো সমস্যা আছে কিনা, বা মায়ের কোনো মেডিকেল অবস্থিতি কোনো কন্ডিশনের কারণে বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে কিনা, সো লেবারটা প্রোগ্রেস হচ্ছে কিনা, বা লেবার প্রোগ্রেস সাথে মায়ের বাচ্চার কোনো রিস্ক আছে কিনা, সবকিছু মিলিয়ে আমরা সিটিজিটা করি ফর টু মনিটরিং দ্য লেবার। ঠিক আছে, তাহলে আমি একটু অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে সিটিজি ট্রেসে আমরা কি কি খেয়াল রাখবো। কন্ট্রাকশন দেখবো, ফিটাল বেসলাইন ফিটাল হার্ট রেট দেখবো, থার্ড ভেরিয়েবিলিটি দেখবো, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডিসিলারেশন দেখবো। কেমন? তাহলে আমরা সিটিজে মোটামুটি এই চারটা জিনিস দেখবো। আচ্ছা, নর্মালি লেবারে কেন আমরা সিরিজের এত গুরুত্ব দেই? কারণ হচ্ছে লেবার হচ্ছে এমন একটা স্ট্রেস যেটা মাকেও খুব স্ট্রেসফুল রাখে এবং বাচ্চার জন্য একটা স্ট্রেসফুল কন্ডিশন। তাহলে এখানে কি হচ্ছে, কারণ বাচ্চা যখন লেবারে যায়, মা যখন লেবারে যায়, বাচ্চার মাথা কন্টিনিউয়াস কি হয়, হেড এঙ্গেজ হয়, হেড হচ্ছে ডিসেন্ট হতে থাকে। যখনই হেড ডিসেন্ট হয় তখন হেড কম্প্রেশনের একটা চান্স থাকে। অনেক সময় দেখা যায় হেড ডিসেন্ট হয়ে কর্ড কম্প্রেশনের একটা চান্স থাকে। অনেক সময় দেখা যায় বাচ্চার হেডের সাথে মায়ের যে ইউটেরাসের কম্প্রেশনের কারণে ইউটেরাইন যে পারফিউশন হচ্ছে সেটা কমে যায়। সো ইউটেরাইন পারফিউশন কমে যাওয়ার কারণে ফিটাল হাইপোক্সিয়া হয়, ফিটাল ব্রেন ইনজুরি হয়, সেরেব্রাল পালসি হয়। সো এই জিনিসগুলো আমরা মনিটর করতে পারি শুধুমাত্র সিটিজি দিয়ে। এবং সিটিজি দিয়ে আমরা কোনো পেশেন্টের যদি আহ হ্যালো, হ্যালো, কেউ কি লাইভে আছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সিটিজি দিয়ে আমরা এই যে বাচ্চার যে কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, এটা আমরা আর্লি ডায়াগনোসিস করে দেন আর্লি ম্যানেজমেন্ট করতে পারি। যদি আমরা টার্মিনেশন প্রয়োজন হয় টার্মিনেশন সিদ্ধান্ত নিতে পারি। তো আমরা আর্লি ম্যানেজমেন্ট করার জন্যই আমরা মেইনলি সিটিজিটা আমাদের দরকার ডিউরিং লেবার। আমরা কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেটার জন্য দেখার জন্য কখন কখন আমরা সিটিজি হচ্ছে মানে করব। ম্যাটারনাল কিছু রিস্ক ফ্যাক্টর যেমন হচ্ছে প্রি একলামশিয়া, অ্যান্টিপার্টাম একলামশিয়া, ফিভার অর ইনফেকশন, প্রোলং রাপচার অফ মেমব্রেন অথবা ডায়াবেটিস। আর ফিটাল ক্ষেত্রে কি হতে পারে,
যেমন কোনো বাচ্চার যদি এফজিআর আলট্রাতে ডায়াগনোস থাকে, অথবা কোনো আলট্রাতে অ্যাবনর্মাল ডপলার, অথবা বাচ্চা যদি কোনো অলিগো থাকে, বাচ্চা যদি প্রি ম্যাচিউর থাকে, অথবা দেখা যাচ্ছে বাচ্চা মায়ের পেটের ভিতরে আছে বাট মেকোনিয়াম স্টেনয় ফিটাল ব্র্যাডিকার্ডিয়া বা হাইপোক্সিয়া হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সিটিজিটা ইউজ করব। এবং টুইন, এসব ক্ষেত্রে আমরা আমরা তখন সিটিজিটা মানে ব্যবহার করার মেইন ইন্ডিকেশন আমরা চিন্তা করি যে আমরা এই ক্ষেত্রে সিটিজি করতে পারবো। এখন সিটিজি যে মেইন ক্রাইটেরিয়া গুলো আছে, যে সিটিজি যে চারটা ক্রাইটেরিয়া: কন্ট্রাকশন, ফিটাল হার্ট রেট, ভেরিয়েবিলিটি। তাহলে কন্ট্রাকশন যদি প্রথম আমরা আমরা এখন সব বাদ, এখন আমরা চিন্তা করবো কন্ট্রাকশন। তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন যদি 1 থেকে 4, আমরা সিটিজি যে চারটা ক্রাইটেরিয়া ফিচার আছে তার উপর ভিত্তি করে সিটিজির 3 ভাগে আমরা ভাগ করতে পারি, যেমন হোয়াইট, অ্যাম্বার এবং রেড। হোয়াইট মানে হচ্ছে নর্মাল, আর অ্যাম্বার মানে হচ্ছে যে পেশেন্ট হলো নন রিএসুরিং, আর রেড মানে হচ্ছে খারাপ, রেড মানে মনে ডেঞ্জার জোন, সো রেড মানে হচ্ছে আমাদের অ্যাবনর্মাল। তাহলে হোয়াইট যে ফিচার গুলো থাকবে, হোয়াইট ফিচার মধ্যে সবই হচ্ছে নর্মাল থাকবে, তাহলে কন্ট্রাকশন 1 থেকে 4 থাকলে নর্মাল হবে। যদি কন্ট্রাকশন মোর দেন 5 বিটস পার মিনিট হয়ে যায়, তাহলে সেটাকে আমরা অ্যাম্বার ফিচারের মধ্যে ফেলবো। ঠিক আছে। আর কন্ট্রাকশনের রেড কোনো ফিচার নেই, সো রেড ক্রস। তো মানে কন্ট্রাকশন যদি মোর দেন 5 হয়, তাহলে এটাকে বলা হয় ইউটেরাইন ট্যাকিসিস্টল বা ইউটেরাইন হাইপার এস্টিমুলেশন। সো তখন আমরা চিন্তা করতে থাকবো যে বাচ্চার কন্ডিশন হয়তো খারাপ হতে পারে। 2 নাম্বার হচ্ছে ফিটাল হার্ট রেট। ফিটাল হার্ট রেট নর্মালি আমরা সিটিজিতে 100 থেকে 110 বিটস পার মিনিট আমরা কাউন্ট করি। যদি 100 থেকে 110 থাকে, তাহলে এটা আমরা হোয়াইট ফিচারে ফেলবো। যদি ফিটাল হার্ট রেট মোর দেন 160 অর অর লেস দেন 100 থাকে, তাহলে সেটাকে আমরা রেড ফিচারে ফেলবো। আর যদি ইন বিটুইন থাকে, 100 থেকে 109 থাকে ফিটাল হার্ট রেট, তাহলে সেটাকে আমরা ফেলবো অ্যাম্বার ফিচারে। ঠিক আছে। আসি আমরা এবার ভেরিয়েবিলিটিতে। ভেরিয়েবিলিটি হচ্ছে কত? নর্মাল হচ্ছে 5 থেকে 25, সো বিটস পার মিনিট, এটা হচ্ছে নর্মাল, আমরা সো এটা হোয়াইট ফিচারে ফেলবো। যদি ফিটাল যে ভেরিয়েবিলিটি আছে, এই ভেরিয়েবিলিটি যদি লেস দেন 5 অথবা মোর দেন 25 থাকে, তাহলে এটা অ্যাম্বারও হতে পারে, রেডও হতে পারে। ঠিক আছে। যদি লেস দেন 5 মিনিট থাকে এবং সেটা যদি 30 থেকে 50 মিনিটের মধ্যে থাকে, তাহলে আমরা এটা অ্যাম্বার ফিচারে ফেলবো। অথবা যদি ফিটাল ভেরিয়েবিলিটি মোর দেন 25 থাকে, পারসিস করে 10 মিনিট, সেই ক্ষেত্রেও আমরা এটাকে অ্যাম্বার ফিচারে ফেলবো। কিন্তু এই সেম জিনিস চাই যদি ভেরিয়েবিলিটি লেস দেন 5 অথবা মোর দেন 25, সেটা যদি মোর দেন 30 to 50 মিনিটস এর বেশি থাকে, অথবা 25 ভেরিয়েবিলিটি যদি মোর দেন 10 মিনিটস এর উপরে থাকে, তাহলে সেটাকে আমরা রেড ফিচারের মধ্যে ফেলবো। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ভেরিয়েবল ব্যাপারটা খুবই ইজি। 5 থেকে 25 নর্মাল, যদি 5 থেকে কম অথবা 25 থেকে বেশি হয়, তাহলে আমরা রেড অথবা অ্যাম্বার হবে। এখন কখন রেড বলবো কখন অ্যাম্বার বলবো সেটা আমাদের মিনিটের উপর ডিপেন্ড করে। যে 30 থেকে 50 মিনিটের মধ্যে হলে সেটাকে আমরা অ্যাম্বারের মধ্যে ফেলবো, কিন্তু 30 থেকে 50-এর বেশি হয়ে গেলে আমরা সেটাকে রেড ফিচারে ফেলে দিব। এছাড়া আরো 2টা ফিচার আছে যেগুলোকে আমরা রেড ফিচারের মধ্যে বলি: প্রলং ব্র্যাডিকার্ডিয়া, সাইনোসোডাল প্যাটার্ন। প্রলং ব্র্যাডিকার্ডিয়াটা কি আমি একটু আপনাদেরকে বলে দিই। যেমন একটা সিটিজির এরকম ডিসেলারেশন আসতেছে, হ্যাঁ আসতেছে, আস্তে আস্তে অনেক দূরে নেমে, নর্মালি কি ছিল, এটা এখান থেকে এখানে উঠে আসার কথা, কিন্তু সেটা না হয়ে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তো সিটিজিতে 1 ঘর সমান হচ্ছে 1 মিনিট। ঠিক আছে। তাহলে 1 2 3 4 ঘর পর্যন্ত ডিসিলারেশন হয়ে গেছে, তাহলে মোর দেন 3 মিনিট হলে আমরা এটা বলবো প্রলং ব্র্যাডিকার্ডিয়া। তাহলে এটা এই কারণে এটাকে আমরা রেড ফিচারে ফেলছি। প্রলং ব্র্যাডিকার্ডিয়া বাচ্চার জন্য খারাপ। সাইনোসোডাল প্যাটার্ন। সাইনোসোডাল প্যাটার্ন হচ্ছে যে আমরা এরকম যখন সিটিজির কোনো অ্যাসিলেশন ডিসিলারেশনের কোনো থাকবে না, তো এই যে এরকম সটুথের মতো অ্যাপিয়ারেন্স থাকবে, তাহলে এটাকে আমরা বলবো সাইনোসোডাল প্যাটার্ন। এরকম যদি সিটিজি থাকে, তাহলে আমরা দেখে এটাকে বলবো যে এটা রেড ফিচারের মধ্যে পড়ছে, আমাদের ইমিডিয়েটলি কোনো ম্যানেজমেন্ট নিতে হবে এবং এটার জন্য আমাদের কোনো ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে। এবার হচ্ছে এরপরে আসে আমাদের ডিসিলারেশন। ডিসিলারেশন হচ্ছে আমাদের ডিসিলারেশন আমরা আগে বলে রাখি 3 টাইপ: আর্লি ডিসিলারেশন, লেট ডিসিলারেশন এন্ড ভেরিয়েবল ডিসিলারেশন। তো আর্লি ডিসিলারেশনটা কি? আর্লি ডিসিলারেশন হচ্ছে মেইনলি আমরা মনে রাখবো আর্লি ডিসিলারেশন সবসময় ভালো এবং এটা হোয়াইট ফিচারের মধ্যে পড়বে। লেট ডিসিলারেশন খারাপ, সো এটা লেট, রেড ফিচারের মধ্যে যাবে। আর এর মধ্যে তারপর একটা থাকে হচ্ছে ভেরিয়েবল ডিসিলারেশন। ভেরিয়েবল ডিসিলারেশন নিয়ে আমাদের কনসার্ন যে এটা হচ্ছে আমরা কি করবো, এটা অ্যাম্বারও হতে পারে, রেডও হতে পারে। ঠিক আছে। তাহলে আর্লি হোয়াইট মানে নর্মাল, নর্মাল মধ্যে থাকবে আর্লি তাহলে আর্লি ডিসিলারেশন এটা হয় ডিউ টু হেড কম্প্রেশন, সো এটা নিয়ে আমাদের টেনশন নাই। লেট ডিসিলারেশন খারাপ, সো এটা নিয়ে আমাদের টেনশন থাকবেই। এটা হয় ডিউ টু ইউটেরো প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির কারণে, যার ফলে ফিটাল হাইপোক্সিয়া হয় এবং ফিটাল ব্রেন ইনজুরি হয়। এবং থার্ড ওয়ান ইজ ভেরিয়েবল ডিসিলারেশন, এবং এটা নিয়ে আমাদের মেইন কনসার্ন যে ভেরিয়েবল ডিসিলারেশন যেটা হয় ডিউ টু আম্বিলিকাল কর্ড প্রোলাপস, আম্বিলিকাল কর্ড কম্প্রেশন। সো ভেরিয়েবল কম্প্রেশন ভেরিয়েবল ডিসিলারেশনের হচ্ছে আমাদের দুইটা
ভেরিয়েবল ডিসিলারেশন আমাদের যদি হয় লেস দেন 30 মিনিট, ভেরিয়েবল ডিসিলারেশন লেস দেন 30 মিনিট হয়, তাহলে সেটাকে আমরা এম্বার ফিচারে ফেলবো। কিন্তু যদি ভেরিয়েবল ডিসেলেশন মোর দেন 30 মিনিট হয়, সেই ক্ষেত্রে সেটাকে আমরা রেড ফিচারে ফেলবো। ঠিক আছে, তাহলে ভেরিয়েবল ডিসেলেশনের আমরা একটা অংশকে এম্বারে দিচ্ছি, একটা অংশকে রেড ফিচারে দিচ্ছি। রেড মানে খারাপ, এম্বার মানে হচ্ছে কি আমরা সাসপিশিয়াস, যেটা আমরা দেখতে পারবো বা আরেক কিছু ওয়েট করা যেতে পারে। ঠিক আছে, তাহলে ডিসেলেশন আমাকে বুঝাই দিল। তাহলে এই গ্রাফটা এটা হচ্ছে আর্লি ডিসিলারেশন, হ্যাঁ, এটা হচ্ছে লেট ডিসিলারেশন। আর এই ডিসেলারেশনটা হচ্ছে দেখেন, এটা এখানে এসে আবার একটু হয়েছে, হয়ে আবার উপরে উঠেছে, তাহলে এই কারণে এইটাকে বলা হচ্ছে আমরা ভেরিয়েবল ডিসেলারেশন। কেমন? তাহলে এরকম আমরা আর্লি, লেট আর ভেরিয়েবল ডিসেলারেশন মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। এখন সিটিজির যে আমরা তিনটা ফিচার থাকে, তিনটা ক্যাটাগরি থাকে, তাহলে আমাদের যখন কোশ্চেন উল্লেখ থাকবে যে এই একটা সিটিজি দিলাম, সিটিজির এটা এখন কোন ফিচারের মধ্যে পড়ছে, তাহলে তখন আমাদের অ্যান্সার আসবে রিএসুরিং, নন রিএসুরিং, অ্যাবনর্মাল। আর যদি বলে ক্যাটাগরি কি, তাহলে নর্মাল, সাসপিশিয়াস, প্যাথোলজিক্যাল। তাহলে রিএসুরিং যেটা, রিএসুরিং মানেই হচ্ছে নর্মাল। ঠিক আছে, নন রিএসুরিং ফিচার থাকলে সেটা হবে সাসপিশিয়াস। আর যদি যেটা অ্যাবনর্মাল, সে অ্যাবনর্মাল মানে সেটা সেই সিটিজি হচ্ছে প্যাথোলজিক্যাল। বুঝতে পারছি? তাহলে ফিচার এবং ক্যাটাগরি আপনারা দুইটা টার্ম আলাদাভাবে মনে রাখবেন। যদি কোশ্চেন অবশ্যই এভাবে উল্লেখ থাকে যে সিটিজিতে কি চেয়েছে, ফিচার চেয়েছে না ক্যাটাগরি চেয়েছে। যদি আপনাকে ফিচার চায়, তাহলে আপনাকে রিএসুরিং, নন রিএসুরিং অথবা অ্যাবনর্মাল এর মধ্যে অ্যান্সার দিতে হবে। আর যদি বলছে এই সিটিজি ক্যাটাগরি কি, তাহলে আপনাকে নর্মাল, সাসপিশিয়াস আর প্যাথোলজিক্যাল এর মধ্যে থেকে অ্যান্সার দিতে হবে। কেমন? ঠিক আছে, এখন আমরা কখন বলবো সাসপিশিয়াস এবং কখন বলবো প্যাথোলজিক্যাল। সাসপিশিয়াস মানে নর্মাল ফিচার মানে কি, নর্মাল মানে হোয়াইট এর মধ্যে যেই আমাদের পয়েন্ট গুলো পড়বে সবই হচ্ছে নর্মাল ফিচার। যেমন হচ্ছে আর্লি ডিসেলারেশন থাকবে, ফিটাল হার্ট রেট 110 থেকে 160 এর মধ্যে থাকবে, কন্ট্রাকশন 1 থেকে 4টার মধ্যে থাকবে ওভার 10 মিনিটস। সো সেগুলোকে আমরা সাসপিশিয়াস চিন্তা করবো, নর্মাল চিন্তা করব। সাসপিশিয়াস কি, যদি অ্যাম্বার ফিচারের যে কোনো একটা থাকে, তাহলে আমরা সেই সিটিজিটাকে আমরা সাসপিশিয়াস বলবো। আর প্যাথোলজিক্যাল কখন বলবো, যদি রেড ফিচারের যে কোনো একটা থাকে অথবা অ্যাম্বার ফিচারের 2 অথবা তার বেশি থাকে, তখনই আমরা ওই সিটিজিটাকে বলবো ক্যাটাগরি প্যাথোলজিক্যাল। বুঝাতে পারছি? তাহলে এই তিনটা পয়েন্ট আপনার মাথায় রাখেন, তাহলেই মোটামুটি বলতে পারবেন যে এই সিটিজিটা কি সাসপিশিয়াস অর প্যাথোলজিক্যাল। আর নর্মাল তো আমরা বলতেই পারবো যে যে ক্রাইটেরিয়া গুলো হোয়াইট ফিচার মধ্যে পড়বে সেগুলোই হচ্ছে নর্মাল। সো ওই সিটিজি হচ্ছে নর্মাল। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে এবং আপনারা সবাই রোজ এত কষ্ট করে আমার কথাগুলো শুনছেন। এখানে আমি কিছু কোশ্চেন দিয়েছি, জাস্ট আমি একটা কোশ্চেন আলোচনা করি। যে একটা এ রেজিস্টার ইজ আস্কড টু রিভিউ এ প্রাইমারি গ্রাভিটা ইন লেবার 6 সেন্টিমিটার ডায়ালেটেশন, সিটিজি হ্যাজ বেসলাইন ফিটাল হার্ট রেট 155, মানে 110 থেকে 60 এর মধ্যে, ভেরিয়েবিলিটি 8, এটাও নর্মাল 5 থেকে 25-এর মধ্যে, নো ডিসিলারেশন। তাহলে আমরা দেখছি কি যে পেশেন্টের তিনটা তিনটা ফাইন্ডিংসই নর্মাল এবং কোনো ডিসিলারেশন নাই। তাহলে আমরা এই সিটিজিটাকে কি বলতে পারি, বলছে কি হোয়াট ইজ দ্য কারেক্ট ক্যাটাগরাইজেশন অফ দিস সিটিজি। ঠিক আছে, যেহেতু ক্যাটাগরি চাইছে, তাহলে এর মধ্যে এটা আসবে নর্মাল অথবা সাসপিশিয়াস অথবা অ্যাবনর্মাল। তাহলে যেহেতু আমাদের তিনটা পয়েন্ট এখানে নর্মাল এবং যেহেতু কোনো ডিসিলারেশন নেই, সো এই সিটিজিকে আমরা ক্যাটাগরি করতে পারি নর্মাল সিটিজি। কেমন? ঠিক আছে। সো তারপরে হচ্ছে আমাদের এরপরে হচ্ছে মোটামুটি এই আর কি। আর সিটিজি এছাড়া আরো আরেক আর সিটিজিতে এরকম আসতে পারে যে সিটিজি শোস ভেরিয়েবল ডিসিলারেশন। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফিচার, আমি আগে প্রথমেই বলে নিয়েছিলাম, আর্লি ডিসিলারেশন ডিউ টু হেড কম্প্রেশন, লেট ডিসিলারেশন ডিউ টু ইউট্রোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, অ্যান্ড ভেরিয়েবল ডিসিলারেশন ডিউ টু কর্ড কম্প্রেশন। সো যেহেতু বলে দিচ্ছে ভেরিয়েবল ডিসিলারেশন, সো দিস ইজ এ এক্সাম্পল অফ আম্বিলিকাল কর্ড কম্প্রেশন। আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন। আমি আসলে আজকে অনেক টাইম নিয়ে ফেলেছি, আমার প্ল্যান ছিল 40 মিনিটস এর মধ্যে আপনাদের এটা আমি শেষ করব, কিন্তু আসলে দুইটা টপিক খুব ইম্পর্টেন্ট এবং আপনাদেরকে জিনিসগুলো না বুঝালে আসলে খুব সহজে বোঝাটা খুব ডিফিকাল্ট, এবং যেহেতু কিছু ট্রেস আছে, তো আমাদের ট্রেস বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এমআরসিজি পার্ট 1 খুব ইজি একটা পরীক্ষা, কিন্তু সিস্টেমেটিক্যালি পড়তে হবে আপনাকে এবং সিস্টেমেটিক্যালি এগুলো মনে রাখতে হবে। এরপর আপনাদেরকে এরপরে কোনো একটা লাইভ সেশন আপনাদের সাথে দেখা হবে, এবং আপনাদের এই সেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আমি সময় সুযোগ করে আপনাদের তার ব্যাখ্যা দিয়ে দিব এবং এক্সপ্লেনেশন দিব। ঠিক আছে, আজকের মতো আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং এই মাহে রমজানের পবিত্র সময়ে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, এবং আমাদের সবার ভিতরে যত সুখ শান্তি বজায় থাকে, এবং আমরা সবাই সবার মঙ্গল কামনা করে আজকে আমি আমার লাইভ সেশনটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।